আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইশতিয়াক পিওসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লেকচার নাম্বার 21-এ। সো আর দেরি না করে আমরা কোনো কথা না বলে আমরা শুরুতেই চলে যাচ্ছি যে আজকের টপিকে কি আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে মার্কোনিকবের নিয়ম। খুবই ইন্টারেস্টিং টপিক, খুবই বলা যেতে পারে যে আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসা প্রশ্নের বহুল আলোচিত প্রশ্নের মধ্যে বা বহুল আলোচিত টপিকের মধ্যে এই টপিকটা হচ্ছে অন্যতম। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সবাই খাতা কলম নিয়ে লেখালেখি স্টার্ট করবা, নোট ডাউন করবা, প্রত্যেকটা পয়েন্ট যা যা বলছি সব কিছু নোট ডাউন করবা এবং ইচ অ্যান্ড এভরি পয়েন্ট বোঝার চেষ্টা করবা। সো দেরি না করে শুরু করতেছি অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন মার্কোনিকবের নিয়ম। সো অ্যালকিনের সাথে হ্যালাইড সংযোজন অর্থাৎ গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যালকিনের যৌথ বিক্রিয়া, যেখানে ছিল হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, আর আজকে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড সংযোজনটাই অ্যাকচুয়ালি মার্কোনিকবের নিয়ম। সো দেখো, ভালোভাবে দেখো, মার্কোনিকবের নিয়ম একটা রুলস লেখা হচ্ছে আর এখানে আমি একটা বিক্রিয়াটা লিখছি। তবে আমি এগুলো পড়ানোর আগে আমি তোমাকে একটা জিনিস দেখাবো যে মার্কোনিকবের নিয়মটা যে বিক্রিয়াতে ইমপ্লিমেন্ট হচ্ছে বা যে বিক্রিয়াতে প্রয়োগ হচ্ছে সেই বিক্রিয়াটা দেখতে কীরকম হবে এটা তো অলরেডি দেখাইছি। কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মার্কোনিকবের নিয়ম বোঝার জন্য আমাদেরকে চিন্তা হবে কি কি জিনিস আমার লাগবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন ধরো মার্কোনিকবের নিয়মের কিছু শর্ত আছে, শর্তগুলো কি কি? আচ্ছা, শর্তগুলো লিখবো। আচ্ছা, শর্তগুলো লেখা। মার্কোনিকবের নিয়ম ফলো করার জন্য কিছু শর্ত তোমাকে মানতে হবে। মার্কোনিকবের নিয়ম অর্থাৎ মার্কোনিকবের নিয়মের শর্ত বলতে মার্কোনিকবের নিয়মের কন্ডিশনটা। সো মার্কোনিকবের নিয়মের কন্ডিশনটা আমাকে ফলো করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল মার্কোনিকবের নিয়মের কন্ডিশনটা একটু লেখা স্টার্ট করি। দেখো, ওকে, মার্কোনিকবের নিয়মের এটি কি কন্ডিশন। ওকে, আচ্ছা, মার্কোনিকবের নিয়মের কন্ডিশনটা মার্ক করলাম। মার্কোনিকবের নিয়মের কন্ডিশন, হায় আল্লাহ। তো দেখো, ওকে, আচ্ছা, এক নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন লাগবে। হোয়াট ইজ অপ্রতিসম অ্যালকিন? বুঝাচ্ছি। একটা কি লাগবে? অপ্রতিসম অ্যালকিন লাগবে। অপ্রতিসম অ্যালকিন মানে কি? সো ভালোভাবে খেয়াল করে দেখো, অপ্রতিসম অ্যালকিন মানে কি। সেটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে, কিতে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর অথবা দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু অথবা দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর উভয় পাশে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে বলতে পারো, যে কোনো একদিকে বলতে পারো যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে তাকে বলতে সেই যৌগটিকে অথবা যে যৌগের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। অথবা বলতে পারো যে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে, অনেকভাবে ডেফিনেশন দেখো, ডেফিনেশন কখনো মুখস্থ করবা না, ডেফিনেশন নিজভাবে লেখা যায়। দেখো, যে দ্বিবন্ধনযুক্ত অথবা যে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকবে তাকে অপ্রতিসম অ্যালকিন বলবে। নিজের মতো করে লিখো, তাকে কি বলা হয়? অপ্রতিসম অ্যালকিন বলা হয়। শেষ। অথবা যে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকবে তাকে অপ্রতিসম অ্যালকিন বলবে। সো অপ্রতিসম অ্যালকিন হচ্ছে এটাই। সো অপ্রতিসম অ্যালকিন লাগবে। 2 নম্বর কন্ডিশনটা কি? একটা হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইড লাগবে। হাইড্রোজেন হ্যালাইড থাকবে যেখানে এক্সটা থাকবে কি? ফ্লোরিন ছাড়া। হাইড্রোজেনটা ফ্লোরিন ছাড়া। 3 নম্বর পয়েন্টে আমরা যেটা লিখবো, একটা কার্বন টেট্রাক্লোরাইড থাকে, প্রবক কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, আচ্ছা, 4 নম্বর পয়েন্টে থাকবে দুইটা যৌগ বের হবে, দেখতে পাচ্ছ তাই না? দুইটা যৌগ বের হবে। আচ্ছা, একটা কথা বলি, এই হাইড্রোজেন হ্যালাইডটা কিন্তু অ্যাকচুয়ালি অপ্রতিসম বিকারক। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক লাগবে। অনেক স্টুডেন্ট অপ্রতিসম বিকারক বুঝো না। অপ্রতিসম বিকারক মানে কি?
অপ্রতিসম বিকারক মানে হচ্ছে বিকারকের যে দুই পাশে, অপ্রতিসম বিকারক মানে কি দেখো দ্বিবন্ধনযুক্ত, এটা আমি ডেফিনেশনে লিখে দিচ্ছি এখানে, দ্বিবন্ধনযুক্ত, আমি কি দ্বিবন্ধনযুক্ত লিখবো নাকি স্যার দ্বিবন্ধনযুক্ত না, বন্ধনের দুই পাশে দেখো কোন যোগের, আমি শর্টকাট লিখতেছি সবগুলো, বন্ধনের দুই পাশে পরমাণুর আকার, বন্ধনের দুই পাশে, এটা দেখা যাচ্ছে কিন্তু দেখি, ওকে এটা দেখা যাচ্ছে না, সো আমি এটা মুছে দিচ্ছি, বন্ধনের দুই পাশে দেখো বন্ধনের দুই পাশে পরমাণুর আকার ওকে সরি লেখায় ঠিক হয় নাই, সুন্দর লেখা হয় নাই, ঠিকই লিখছি বাট লেখাটা সুন্দর হচ্ছে না। দেখো বন্ধনের দুই পাশে বন্ধনের দুই পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, বন্ধনের দুই পাশে পরমাণুর আকার ভিন্ন হলে তাকে অপ্রতিসম বিকারক বলে। বন্ধনের দুই পাশে পরমাণুর আকার ভিন্ন হলে তাকে অপ্রতিসম বিকারক বলে। অর্থাৎ খেয়াল করে দেখো বন্ধনের দুই পাশে যদি, যেমন ধর আমি এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেন ব্রোমাইড, এই বন্ধনের দুই পাশে ব্রোমিন আর হাইড্রোজেনের আকার সেম না, ভিন্ন। সো ভিন্ন হলে সেটা হচ্ছে অপ্রতিসম বিকারক। আর যদি ভিন্ন না হয়, যদি সেম হতো তাহলে সেটা প্রতিসম বিকারক। যেমন প্রতিসম বিকারকের উদাহরণটা যদি দাও, আবার প্রতিসম বিকারকের উদাহরণ যদি আমি দিই তাহলে সেটা হচ্ছে যেমন ধরো ব্রোমিন অণু, হাইড্রোজেন। কেন? কারণ এখানে তুমি খেয়াল করে দেখো ব্রোমিন, এই ব্রোমিন এটার আকার সেম। সো সেম হলে সেটা কি হবে? প্রতিসম বিকারক। আর ভিন্ন হলে সেটা অপ্রতিসম বিকারক। সো অপ্রতিসম অ্যালকিন লাগবে, অপ্রতিসম বিকারক লাগবে, কার্বন টেট্রাক্লোরাইড লাগবে। এটা হচ্ছে মার্কোনিক বিনিময়ের কন্ডিশন, মানে মার্কোনিক বিনিময় খাটানোর জন্য। এরপর আসি 4 নম্বরে। 4 নম্বর বলতে এরপর টপিকটা সেটা হচ্ছে কি উৎপন্ন হতে পারে। প্রশ্ন হচ্ছে কি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, যেমন এখানে কি উৎপন্ন হতে পারে সেটা আমি যদি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুইটা প্রোডাক্ট বের হবে। কয়টা প্রোডাক্ট? দুইটা প্রোডাক্ট বের হবে। যেমন একটা প্রোডাক্ট হচ্ছে কি, একটা প্রোডাক্ট যার পরিমাণ থাকবে 90%, লিখে ফেলো। এবং আরেকটা প্রোডাক্ট মানে উৎপাদ, এবং আরেকটা প্রোডাক্ট যার পরিমাণ থাকবে 10%। এটা ফিক্সড। কেন 90 কেন 10 সেটা পরে পড়াবো। আচ্ছা, সো মার্কোনিক বিনিময়ের কন্ডিশন এবং আকার ভিন্ন হলে এবং কি উৎপন্ন হবে সবকিছু পড়ানো শেষ। এখন আমরা আসি মার্কোনিক নিয়মটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, মার্কোনিক নিয়মটা হচ্ছে দেখো অপ্রতিসম কার্বনের দ্বিবন্ধনে, কি বলেন দেখো, অপ্রতিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত, অপ্রতিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। খেয়াল করে দেখো অপ্রতিসম কার্বন এটা। আচ্ছা, অপ্রতিসম মানে বুঝি, অপ্রতিসম মানে কি? ডাবল বন্ড থাকলে সেটা অপ্রতিসম। তো অপ্রতিসম কার্বন মানে হচ্ছে ডাবল বন্ডওয়ালা কার্বন। অপ্রতিসম কার্বন মানে ডাবল বন্ডওয়ালা কার্বন। ডাবল বন্ড মানে অপ্রতিসম। প্রতিসম পড়ছিলাম না, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকাইন। সো অপ্রতিসম কার্বনের ডাবল বন্ড মানে অপ্রতিসম। সো অপ্রতিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত, অপ্রতিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু, এই দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে আমার বিকারক বলতে এই বিকারকের হাইড্রোজেন পরমাণুটি সেদিকে যুক্ত হবে।
অর্থাৎ তেলের মাথায় তেল দেওয়া, যার কাছে যত তেল তাকে আবার তেল দাও। খেয়াল করে দেখো, অপরিসম ডাবল বন্ড, অপরিসম দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু কোনটা? এই দুটা না? এই দুটার মধ্যে কোথায় হাইড্রোজেনের সংখ্যা বেশি? এখানে বেশি। যেখানে বেশি অর্থাৎ হাইড্রোজেনটাকে তুমি তেল হিসেবে কাউন্ট করো, যেখানে বেশি সেখানে আবার হাইড্রোজেন দাও, যার মাত্রায় তেল তাকে আবার তেল দাও। অর্থাৎ অপ্রতিসম দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে বিকারকের হাইড্রোজেন পরমাণুটি যুক্ত হবে। অর্থাৎ যার কাছে তেল বেশি তাকে আবার তেল দাও। অর্থাৎ এই হাইড্রোজেন প্লাসটা আর ব্রোমিন তো মাইনাস, এই হাইড্রোজেন প্লাসটা অ্যাকচুয়ালি যুক্ত হবে কোথায়? এই জায়গায়। সো মিলে কি হচ্ছে? CH3। এটাই মার্কনিকবের নিয়ম। অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় কি দেওয়া? তেল দেওয়া। মনে রাখবা, যার কাছে যত বেশি তেল তাকে আরো তেল দাও। আর এটা হচ্ছে আরেকটা যেটা মার্কনিকবের নিয়ম ফলো করবে না। কোনটা? এটা যেটা মার্কনিকবের নিয়ম ফলো করবে না। অর্থাৎ CH3 CH2 Br। অর্থাৎ এখানে হচ্ছে যেখানে তেল নাই সেখানে তেল দিবা, অর্থাৎ এই হাইড্রোজেনে তেল দাও, অর্থাৎ এই হাইড্রোজেনে হাইড্রোজেন দাও, মানে এই হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন অ্যাড করো, তাহলে CH3 CH2 Br। বুঝা গেছে? ওকে, তাহলে ওকে, সো এটা লিখলাম। আর মার্কনিকবের নিয়মের কন্ডিশনটা লিখলাম যে অপরিসম অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন থাকলে তাকে অপরিসম অ্যালকিন বলে। এটা হচ্ছে আমার কথা। এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু ডিফারেন্ট টাইপের দেখব। সো আমি সবগুলো মুছে দিচ্ছি, আমার এখানে কোনো কাজ নাই আর এগুলোতে। আচ্ছা, এখন তাহলে মার্কনিকবের নিয়ম দেখলাম। এখন আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে একটা ডিটেলস একটা সংজ্ঞা আছে, সেটা একটা আমরা দেখিনি। ঠিক আছে, তেল আমাদের তেল দিতে পারো। অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম সেটা কি, যে অপরিসম কার্বন পরমাণু, অর্থাৎ অপরিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত, মানে অপরিসম কার্বনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যেদিকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি সেদিকে বিকারকের হাইড্রোজেন পরমাণুটি যুক্ত হবে। এটা ছিল, তাই না? অর্থাৎ তেল আমাদের তেল দেওয়া। এখানে এটা না বলে আরেকটা কথা বলতে পারো, সেটা কি? অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে বিকারকের সংযোজন বিক্রিয়ায়, বিকারক বলতে সেটা কোন বিকারক? অপ্রতিসম বিকারক না? লিখো অপ্রতিসম বিকারকের এটা মুছে দিচ্ছি, বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। কি বললাম দেখো, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণু যুক্ত হয়। অর্থাৎ ঘুরে ফিরে সেম জিনিসটা বুঝিনি এখনো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2। ফার্স্ট অফ অল এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে আমরা কার বিক্রিয়া করাবো? একটা অপ্রতিসম বিকারক নিলাম,
নেওয়ার পরে এখানে কাহিনী কি হবে, কাহিনীটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে এরকম একটা, কারণ দুটো প্রোডাক্ট বের হচ্ছে এখানে। সো খেয়াল করে দেখো, তেল আমাতে তেল দাও, অর্থাৎ তুমি বলতে পারো স্যার এটা কেন আবার লিখলেন, ঘুরে ফিরে এটাই সেম, এটা একটু ডিটেলস। এখানে কি বলছে দেখো, অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ, এটা পুরোটা একটা অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ না? কেন অপ্রতিসম মানে কি, যেখানে কি থাকবে অ্যালকিন থাকবে, অ্যালকিন থাকলে সেটা অপ্রতিসম। অপ্রতিসম অ্যালকিনে বলা হয় ডাবল ট্রিপল বন্ড, এটাকে বলা হয় সরি অসম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকিন, অসম্পৃক্ত মানে অ্যালকিন এবং অ্যালকেন। আর অপ্রতিসম মানে কি, অপ্রতিসম মানে হচ্ছে ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হলে সেটাকে বলা হয় অপ্রতিসম। সো অপ্রতিসম ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন, আর অসম্পৃক্ত কাকে বলে, অ্যালকিনটাকে অসম্পৃক্ত বলে। আচ্ছা, এরপর এটা হচ্ছে প্লাস ধনাত্মক, এটা ঋণাত্মক। জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া, অর্থাৎ এটা একটা অপ্রতিসম বিকারক সংযোজন বিক্রিয়ায় বিকারক কোন ঋণাত্মক অংশ কোনটা, ব্রোমিন। এই ঋণাত্মক অংশটা সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে সেখানে যুক্ত হবে। এখন পোলাপাইন কনফিউশনে পড়ে গেছে, স্যার একবার বলছেন যেখানে বেশি আছে সেখানে যুক্ত করো, সেটা হচ্ছে হাইড্রোজেন ভাইয়া। ব্রোমিনটা যুক্ত করার সময় যেখানে কম আছে সেখানে যুক্ত করতে হবে, আর হাইড্রোজেন যুক্ত করতে গেলে যেখানে বেশি আছে সেখানে যুক্ত করতে হবে। তো ঘুরে ফিরে যে লাও সেই কদু, তেল আমাতে তেল দেওয়া মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হয়েছিল হাইড্রোজেন কোথায় যুক্ত করবেন, যেখানে হাইড্রোজেন বেশি, ব্রোমিন কোথায় যুক্ত করবেন, যেখানে হাইড্রোজেন কম। শেষ। এখন বাকিটা বসে দাও, CH3 CH2 CH বসাইছি। আচ্ছা, খেয়াল করে দেখো, এই জায়গায় আমি ব্রোমিনটা বসাবো, আর এই জায়গায় লিখবো CH3, এখানে CH2, এখানে CH, অর্থাৎ এই জায়গায় নিচে বসাবো কি ব্রোমিন, সরি ব্রোমিন না, সরি এক্সট্রিমলি সরি, এটা তো উল্টা হবে তাই না? সো উল্টা হলে সেটা কি হবে, CH2 হবে, আর এখানে হবে CH2Br। ওকে, আচ্ছা। সো খেয়াল করে দেখো, এটা হবে 1 2 3 4 1 2 3 4। ওকে, এটা হবে কত, 90%, এটা কত হবে 10%। ওকে, বোঝা গেছে, ভেরি গুড। আচ্ছা, এটাই ছিল আমাদের ডিটেলস কনসেপ্টটা, মার্কোনিকবের নিয়ম। হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করতে পারো বা হাইড্রোজেন ক্লোরাইড ইউজ করতে পারো, সমস্যা নেই। এখন আমরা এটার একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, যে মার্কোনিকবের নিয়মে যে প্রোডাক্টগুলো বের হচ্ছে দুইটা প্রোডাক্টে, সেই দুইটা প্রোডাক্টে উৎপাদের পরিমাণ কেন ভিন্ন, অর্থাৎ মার্কোনিকবের নিয়মে উৎপাদের পরিমাণ কেন ভিন্নতা দেখায়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তবে তার আগে আমাদেরকে কার্বোক্যাটায়নটা বুঝতে হবে, ইলেকট্রোফাইল বুঝতে হবে, নিউক্লিওফাইল বুঝতে হবে। আমরা দেরি না করে আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল বোঝার চেষ্টা করি। শুরু করি ফার্স্টে ইলেকট্রোফাইল দিয়ে। তার আগে আমাদেরকে পড়তে হবে যে আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক মানে বুঝি আক্রমণকারী বিকারক যেগুলো আছে সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল বুঝতে হবে, কারণ না বুঝলে সামনে আগানো যাবে না। 3 নাম্বার আমি এখন বুঝবো ফ্রি রেডিক্যাল। আচ্ছা, তো ফ্রি রেডিক্যাল হচ্ছে পরের টপিক, এটা আমরা পড়বো হচ্ছে খারাসের নীতি। ইলেকট্রোফাইল কাকে বলে, ডেফিনেশনটা লিখে দিচ্ছি। ইলেকট্রোফাইল সেটা হচ্ছে একটা বিকারক, যে কোনো একটা বিকারক, ধরো আমি বললাম AB একটা বিকারক অণুকে কোনো প্রভাবক দ্বারা ভাঙ্গন করলে, যে কোনো একটা প্রভাবক হতে পারে, ধরো একটা প্রভাবক বলতে আমি ধরো পানি একটা প্রভাবক হতে পারে, তো পানি দ্বারা ভাঙ্গন করলাম, ভাঙ্গন করার পরে শিষ্ট ধনাত্মক চার্জটাকে ইলেকট্রোফাইল, শিষ্ট ঋণাত্মক চার্জটাকে নিউক্লিওফাইল বলে। কি বললাম, একটা বিকারক অণুকে কোনো প্রভাবক দ্বারা ভাঙ্গন করলে শিষ্ট ধনাত্মক চার্জটাকে ইলেকট্রোফাইল, শিষ্ট ঋণাত্মক চার্জটাকে নিউক্লিওফাইল। ঠিক সেমভাবে এটাকে নিউক্লিওফাইল বলে, এটাকে ইলেকট্রোফাইল বলে। আচ্ছা, আমি আরেকটা ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখো। আমি বললাম এই জায়গায়, দেখো আমি বললাম এই জায়গায়, সেটা হচ্ছে কি CH3Cl। এটা দিয়ে কার্বোক্যাটায়নের ডেফিনেশন হয়ে যাবে। একটু পরে কার্বোক্যাটায়নের ডেফিনেশনটা সহ দিচ্ছি, খুবই সিম্পল। CH3Cl দিছে না? আচ্ছা, সিএলটাকে এইভাবে লেখা যায়, মানে এটা বন্ড আকারে লিখো Cl। আচ্ছা, লিখলাম, সরি, তুমি এটাকে যে কোনো একটা কিছুতে এটা ভাঙ্গন করলা। ক্লোরিন আর কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, ক্লোরিনের বেশি। সো ক্লোরিন হচ্ছে আলাদা হবে, আর CH3 আলাদা হবে। কেন? কারণ তাদের মধ্যে ভাঙ্গন হয়েছে। আচ্ছা, এই ধরনের ভাঙ্গনগুলোকে বলা হয় অসম ভাঙ্গন। অসম ভাঙ্গনকে বলা হয় হেটারোলাইসিস। আচ্ছা, কিসের অসম ভাঙ্গন? ইলেকট্রনের অসম ভাঙ্গন। ইলেকট্রন দুইটা এখানে গেছে আর মিথাইল মূলক গেছে এই জায়গায়। উপরে প্লাস চার্জ থাকলে সেটাকে, উপরে যদি প্লাস থাকে সেটাকে বলা হয় ইলেকট্রোফাইল। এটা কি
আর মাইনাস থাকলে সেটাকে বলা হয় নিউক্লিওফাইল। তবে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। কোনটা? এটার পরে বলতেছে এটা। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ক্লিয়ার হয়েছে। আবার ইলেকট্রোফাইলকে দুই ভাগে ভাগ করা হয়, তোমরা যদি জানো ইলেকট্রোফাইলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল, লিখে দিচ্ছি একটু করে। আরেকটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। দেখি তো এটা কিরকম হচ্ছে, বোঝা যাচ্ছে না। প্রশম ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল হচ্ছে কারা? যতগুলো পজিটিভ চার্জ থাকবে সবগুলো ধনাত্মক ইলেকট্রোফাইল। প্রশমটা হচ্ছে নিউট্রাল থাকবে। নিউট্রাল বলতে কারা কারা? এক্সাম্পল দেখান। যেমন ধর আমি এক্সাম্পল দেখালাম প্রশম ইলেকট্রোফাইলের, সেটা হচ্ছে AlCl3, BCl3, BF3 এটসেট্রা। এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর অষ্টক যারা অপূর্ণ থাকবে সেটাকে হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। মাঝে মাঝে পরীক্ষায় আসে, যেমন ধরো AlCl3 একটা প্রশম ইলেকট্রোফাইল। কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল ইলেকট্রোফাইল কাকে বলে? আমি এত বড় বড় কথা না বলে আমি খুব সংক্ষেপে কথাগুলো বলি। ইলেকট্রোফাইল মানে সহজ কথা হচ্ছে ইলেকট্রন লাভার, অর্থাৎ যারা ইলেকট্রন পছন্দ করে, এটা হচ্ছে ইলেকট্রন লাভার। আর নিউক্লিওফাইল কারা? প্রোটন লাভার, তারা প্রোটনকে পছন্দ করে। শেষ, এটা দিয়ে বোঝা যাচ্ছে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার। যেমন ধরো AlCl3, এটা লুইস স্ট্রাকচার যদি অঙ্কন করি, যেমন এটা খেয়াল করে দেখো, এটাকে অষ্টক পূরণ হয়েছে কেন্দ্রীয় পরমাণু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ থাকলে মনে রাখবা, অষ্টক অপূর্ণ চিনার আরেকটা ওয়ে আছে। যেমন অ্যালুমিনিয়ামের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 3টা, 1s2 2s2 2p6 3s2 3p1, 3টা। আর ক্লোরিন কয়টা আছে পরমাণু? 3টা। 3 এবং 3 মিলে কত? 6টা হচ্ছে। সো 3 + 3 = কত হচ্ছে? 6। কয়টা হচ্ছে? 6টা হচ্ছে। তো 6টা মানে অষ্টক পূর্ণ করার জন্য আর কয়টা ইলেকট্রন বাকি আছে? আরও 2টা ইলেকট্রন বাকি। সো টোটাল 2টা ইলেকট্রন বাকি মানে তার অষ্টক অপূর্ণ হয়েছে। অষ্টক অপূর্ণ হলে সেটা কি হবে? প্রশম ইলেকট্রোফাইল হবে। সো বোঝা গেছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। সো মুছে দিচ্ছি এখন আমি। তাহলে ইলেকট্রোফাইলের ডেফিনেশনে কি? একটি বিকারক অণুকে কোনো প্রভাবক দ্বারা ভাঙ্গন করলে সৃষ্ট ধনাত্মক চার্জকে ইলেকট্রোফাইল, সৃষ্ট ঋণাত্মক চার্জটাকে নিউক্লিওফাইল বলে। এখন আসি কার্বোক্যাটায়নে। মার্কোনিক নিয়মের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পড়া বাকি আছে, কিন্তু তার আগে আমরা কার্বোক্যাটায়নটা শেষ করব। কার্বোক্যাটায়ন ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে কি? ধনাত্মক চার্জযুক্ত, লিখো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে। ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কি বলা হয়? কার্বোক্যাটায়ন বলে। শেষ। আচ্ছা, কার্বোক্যাটায়নটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, সেম ব্যাখ্যাটা আবার দেওয়া যাবে। আচ্ছা, এটাকে কোনো একটা প্রভাবক দ্বারা ভাঙ্গন করলাম, কি তৈরি হয়েছিল বলো? CH3 পজিটিভ প্লাস ক্লোরিন নেগেটিভ। অ্যাকচুয়ালি এই পজিটিভটা অ্যাকচুয়ালি আসে কিসের উপরে মনে আছে? এই পজিটিভটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে কার্বনের উপরে। মানে এটা কিসের উপর অবস্থান করছে? এটা কার্বনের উপরে অবস্থান করে। অর্থাৎ এটা কার্বনের উপর অবস্থান করে, এটা ক্লোরিনের উপর অবস্থান করে। মনে রাখবা, কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকলে সেটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। এটাকে বলা হচ্ছে কার্বন, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নটাকে বলা হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। পুরো জিনিসটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। মানে এটা কার্বোক্যাটায়ন, আবার ইলেকট্রোফাইলও। কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রোফাইল একটু ডিফারেন্ট হবে। যেমন ধরো ব্রোমিন হচ্ছে ইলেকট্রোফাইল। মানে দেখো, সকল কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল, কিন্তু সকল ইলেকট্রোফাইল কার্বোক্যাটায়ন নয়। মাঝে মাঝে একটা কথা আসে, সকল কার্বোক্যাটায়ন, যেমন এটা একটা ইলেকট্রোফাইল,
এটা ইলেকট্রোফাইল। সকল কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল, বাট সকল নিউক্লিওফাইল কার্বোক্যাটায়ন নয়। এটা কি কার্বোক্যাটায়ন? না। কেউ যদি আস্ক করে কার্বোক্যাটায়ন এবং ইলেকট্রোফাইলের মধ্যে তফাৎটা কি, তুমি বলবা সকল কার্বোক্যাটায়ন হচ্ছে ইলেকট্রোফাইল, সকল কার্বোক্যাটায়ন, বাট সকল ইলেকট্রোফাইল। যেমন এটা কি, যেমন আমি যদি বলি এটা, খেয়াল করে দেখো H+ হচ্ছে ইলেকট্রোফাইল, বাট এটা কি কার্বোক্যাটায়ন বলা যাবে? কার্বোক্যাটায়ন তখনই বলবো যখন কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকবে, বাস শেষ। ঠিক সেম ভাবে দেখো ক্লোরিন পজিটিভ, এটা কি ইলেকট্রোফাইল বলবা? বলবা, বাট এটা কি কার্বোক্যাটায়ন বলবা? বলবা না, বাস শেষ। ওকে, ভেরি গুড। সো কার্বোক্যাটায়ন শেষ হয়ে যাচ্ছে। এখন আসি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। এখন আসি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা একটা আমরা দেখবো এখন। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এটা বিষয়টা বুঝতে হবে ভালোভাবে। ধরো আচ্ছা, কি লিখছি এখানে? নিচে দিচ্ছি, সমস্যা নাই, আমি এই জায়গায় দিচ্ছি, সমস্যা নাই। সবগুলো কার্বোক্যাটায়ন, তাই না? সবগুলো হচ্ছে কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা, সমস্যা নেই, এখানে দাও। ওকে, আচ্ছা, এখানে একটা কথা আছে যে স্থায়িত্বের ক্রমগুলা, স্থায়িত্বের ক্রম আর একটা হচ্ছে সক্রিয়তার ক্রম। তো স্থায়িত্বের ক্রম লিখলাম আর এই জায়গায় হাইফেন দিয়ে লিখলাম সক্রিয়তার ক্রম। দুইটা জিনিসই তোমাকে শিখতে হবে। স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রমটা তোমাকে শিখতে হবে। খেয়াল করে দেখো, সবাইটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি, দেখো এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাই না? সবাই জানো এটা 3 ডিগ্রি কেন? মিথাইলমূলক 3টা। 2 ডিগ্রি কেন? আমি একটু নীল কালি দিয়ে দেখাচ্ছি, জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। আমি খুব ভালো একটা এক্সাম্পল দিব। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অনেককে বলবো এটা 0 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। আচ্ছা, স্থায়িত্বের ক্রম কেমনে হিসাব করবো? স্থায়িত্বের ক্রম সবসময় মনে রাখবা, স্থায়িত্বের ক্রম থ্রি ডিগ্রি হবে, 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তাই না? আচ্ছা, ওকে, ভেরি গুড। এখন এটা মুখস্থ করতে বলবো না, বুঝে বুঝে পড়বো। মিথাইলমূলক, 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 মনে রাখবা মিথাইলমূলক বা অ্যালকাইলমূলক হচ্ছে ইলেকট্রন দাতা। আর একটা পয়েন্ট লিখো, অ্যালকাইলমূলক হচ্ছে ইলেকট্রন দাতা। অ্যালকাইলমূলক হচ্ছে কি? একটা ইলেকট্রন দাতা। কি বললাম দেখো, অ্যালকাইলমূলক হচ্ছে কি? একটা ইলেকট্রন দাতা। আমি আবারও বলছি, অ্যালকাইলমূলক হচ্ছে কি? একটা ইলেকট্রন দাতা, অর্থাৎ সে ইলেকট্রন দান করবে। অ্যালকাইলমূলকের কাছ থেকে ইলেকট্রন দান করবে। সো একদিক থেকে এদিক থেকে ইলেকট্রন দান করতেছে, আবার এদিক থেকে ইলেকট্রন দান করতেছে। কাকে দান করতেছে? কার্বনকে। আবার এদিক থেকে দান করতেছে। সো কয় দিক থেকে টোটাল কার্বনকে দান করতেছে? 3 দিক থেকে, 3 দিক থেকে, 3 দিক থেকে, 3 দিক থেকে, 3 দিক থেকে ইলেকট্রন দান করতেছে। আর এদিকে শুধু 2 দিক থেকে ইলেকট্রন দান করতেছে, এদিকে একদিক থেকে ইলেকট্রন দান করতেছে, আর এদিকে কোনো দিক থেকে ইলেকট্রন দান করতেছে না। অর্থাৎ সবচেয়ে বেশি ইলেকট্রনের ঘনত্ব কোথায়? এখানে, এরপরে এখানে, এরপরে এখানে, এরপরে এখানে। মানে কার্বনের সেন্ট্রালে যদি চিন্তা করি, সবচেয়ে বেশি কার্বন, মানে সবচেয়ে কোন কার্বনটা ইলেকট্রন বেশি পাচ্ছে? এই কার্বন, এরপরে এই কার্বন, এরপরে এই কার্বন, এরপরে এই কার্বন। আর সবচেয়ে বেশি ইলেকট্রনের ঘাটতি কোথায়? খেয়াল করে দেখো, এই কার্বনের সবচেয়ে ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি এখানে বেশি। ইলেকট্রনের ঘাটতি কোথায় বেশি? এই কার্বনে ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে বেশি। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে বেশি, লিখে ফেলি, ঘাটতি
ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি। আর এই জায়গায় হচ্ছে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে কম, আর এই জায়গায় হচ্ছে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, ঘাটতি সবচেয়ে কম, ঘাটতি সবচেয়ে বেশি, এটা দিয়ে কি বোঝাচ্ছি? এটা দিয়ে একটা জিনিস বোঝানো যাবে, সেটা হচ্ছে ধরো তোমার কাছে তোমার এবং তোমার দুইজন বন্ধু, তোমার এবং তোমার বন্ধুর মধ্যে আমি একটা কম্পেয়ার করলাম। তোমাকে আমি টাকা দিলাম হচ্ছে 1,00,000 টাকা, তোমার বন্ধুকে আমি টাকা দিলাম 1,000 টাকা। তোমার বন্ধুকে যখন 1,000 টাকা যখন দেওয়া হচ্ছে, সে 1,000 টাকা, এবং তোমাকে যখন দেওয়া হচ্ছে 1,00,000 টাকা, এবং দেওয়ার পর আমি তোমাদেরকে বললাম তোমাদেরকে 1 সপ্তাহ কাটাতে হবে এই টাকাগুলো দিয়ে। এই 1 সপ্তাহের মধ্যে 3 দিন যেতে বা না যেতে, 3 দিন যেতে না যেতে তোমার বন্ধুর 1,000 টাকা শেষ, আর 3 দিন পরে তোমার কাছে আরো 50,000 টাকা আছে। এখন দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি, তোমার আর তোমার বন্ধুর মধ্যে কে বেশি ছটফট করবে টাকার জন্য? তোমার বন্ধু, কারণ তোমার বন্ধুকে মাত্র 1,000 টাকা দিয়েছিলাম, তার কাছে টাকা শর্ট, তার কাছে টাকার অনেক ঘাটতি। এখন যার কাছে টাকার ঘাটতি থাকবে, যার কাছে টাকার অভাব থাকবে, সে তত বেশি ছোটাছুটি করবে। ছোটাছুটি করা মানে কি? তার অ্যাক্টিভিটি বাড়ানো, সে অ্যাক্টিভ হবে, তার সক্রিয়তা বাড়বে। আর তোমার কাছে অনেকগুলো টাকা আছে, তুমি স্থায়ী থাকবা, তুমি স্টেবল থাকবা, আরামসে তুমি বসে বসে ঘুম কাটাই তুমি টাকাগুলো খরচ করবা, তুমি দিন কাটাবা, আর তুমি স্টেবল থাকবা, ঘর থেকে তুমি বের হবা না। বাট তোমার বন্ধু ঘর থেকে বের হয়ে ছটফটানি শুরু করবে, টাকা নাই টাকা নাই, অ্যাক্টিভিটি বাড়াবে, অর্থাৎ সে অ্যাক্টিভিটি শো করবে আর তুমি স্থায়িত্ব শো করবা। অর্থাৎ যার কাছে যত বেশি টাকা, 3 দিক থেকে টাকা আসতেছে, সে স্টেবল। কোনো দিক থেকে টাকা আসতেছে না, সে ছোটাছুটি করবে, অর্থাৎ সে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। আর অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়তার ক্রম। তো সক্রিয়তার ক্রম, আগে স্থায়িত্বের ক্রম যদি লিখি, স্থায়িত্বের ক্রম হচ্ছে, আমি লিখবো স্থায়িত্বের ক্রম হচ্ছে নীল কালি দিয়ে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, অর্থাৎ এটা এটা এটা। কিন্তু আমি যদি কিসের ক্রম দেখাই, সক্রিয়তার ক্রম দেখাই, তাহলে এটা 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 হচ্ছে সক্রিয়তার ক্রম, আর এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। স্থায়িত্বের ক্রমটা 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, আর সক্রিয়তার ক্রম 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, এরপরে 2 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি। বোঝা গেছে? সো একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা ভাবনা করবা, সেটা হচ্ছে কি, যার ইলেকট্রনের ঘাটতি বেশি তার অ্যাক্টিভিটি বেশি, যার ঘাটতি অনেক কম সে বেশি স্টেবল। তো আমাদের এখানে পড়া শেষ, একটা আমরা শেষ করে ফেললাম। সো কার্বো অ্যানায়নটা একটু দেখি। কার্বো অ্যানায়নটা হচ্ছে তার অপোজিট। ওকে, কার্বো অ্যানায়নটা একটু দেখো সবাই। কার্বন ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত। সেম ভাবে লিখে ফেলো ডেফিনেশনটা, ঋণাত্মক চার্জযুক্ত লিখে ফেলো সবাই, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত। আমি মুখে বলতেছি, লিখে ফেলবা, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বো অ্যানায়ন বলে। এটার স্টেবিলিটি, যদি আমি স্টেবিলিটি মানে কি স্থায়িত্ব, আর আমি যদি সক্রিয়তার কথা বলি, ফুল অপোজিট হবে। কেন? আচ্ছা, কার্বো আয়ন কিভাবে তৈরি হয় সেটা একটু দেখিনি। দেখো, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, হাইড্রোজেন হচ্ছে কম, সে পজিটিভ হবে, আর এই পজিটিভ মাইনাসকে আকর্ষণ করে কি তৈরি করবে? পানি তৈরি করবে। বাকিটা কি? CH2। এখন খেয়াল করে দেখো, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি, হাইড্রোজেনের বেশি নাকি কার্বন বেশি? কার্বনের বেশি। সো কার্বন হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক মানে উপরে মাইনাস থাকবে, CH2 CHO, উপরে মাইনাস থাকবে, সেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন, সরি কার্বোক্যাটায়ন না, কার্বো অ্যানায়ন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কার্বো অ্যানায়ন। শেষ। অ্যানায়ন মানে কি? উপরে অ্যানায়ন থাকবে। অর্থাৎ খুব সিম্পল কথা, কার্বন থেকে যদি ইলেকট্রন যদি চলে যায়, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। খেয়াল করে দেখো, CCl, এই জায়গায় H আছে, এই জায়গায় H আছে, আমি দুটো ডিফারেন্স বুঝাই দিচ্ছি। এক, আমার আরেকটা ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, দুটো ডিফারেন্স খেয়াল করে দেখো, কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? ক্লোরিনের বেশি। সো ক্লোরিন হচ্ছে মাইনাস, কার্বন হচ্ছে প্লাস। সো এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। ক্লোরিন যখন চলে যাবে সেটা কার্বোক্যাটায়ন হয়ে যাবে। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কার বেশি? কার্বনের বেশি। সো কার্বন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস। সো এটা হচ্ছে কার্বো অ্যানায়ন, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। আশা করি তাও ক্লিয়ার। মানে প্রত্যেকটা টপিক, মানে জাস্ট চিন্তা করে দেখো, জৈব রসায়নের ইচ এন্ড এভরি টপিক আমি ক্লিয়ার করে ছাড়তেছি, ইচ এন্ড এভরি টপিক, প্রত্যেকটা পয়েন্ট বোঝাচ্ছি, কোনো পড়াই বাদ দিলাম না। ওকে, এখন চলে আসতেছি মেইন ইম্পর্টেন্ট পড়াই, মানে এটাই লাস্ট টপিক। সেটা কি? দেখো, মার্কোনিক নিয়মে উৎপাদের পরিমাণ ভিন্ন আসার কারণ।
এটা বোর্ড বোর্ড কোশ্চেন, এটা সুন্দর করে নোট করে লিখে দিব, পড়াই দিব। হ্যাঁ, বোর্ড কোশ্চেন খেয়াল করে দেখো। মার্কোনিকের নিয়মে উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ ভিন্ন আসার কারণ কি? অর্থাৎ একটা আসছে 90, একটা আসছে 10, কেন ভিন্ন আসতেছে, কেন, রিজনটা কি, সেটা আজকে আলোচনা করব। ওকে, রিজনটা কি? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা জানার জন্য তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে মেকানিজম পড়তে হবে। তো উৎপাদের পরিমাণ কেন ভিন্ন একটু পরে আমরা সেটা পড়তেছি। দেখো ফার্স্ট নাম্বার, আমরা ফার্স্ট স্টেপ থেকে শুরু করি। ফার্স্ট স্টেপ আমরা শুরু করতেছি হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে। হাইড্রোজেন আর ব্রোমিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? হাইড্রোজেনের বেশি নাকি ব্রোমিনের বেশি? ব্রোমিনের বেশি। স্বাভাবিকভাবে প্রথম ধাপে কি হবে? ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে। সো আমি এখানে ব্যাখ্যাটা কি লিখবো দেখো। প্রথম ধাপে বিকারক HBr থেকে এটা কিন্তু একসাথে মেকানিজম শেখা হচ্ছে, একসাথে ভিন্ন আসার কারণটাও শেখা হচ্ছে, দুইটাই সেম, আনসার একই। প্রথম ধাপে বিকার ইলেকট্রোফাইল রূপে H প্লাস, নিউক্লিওফাইল রূপে ব্রোমিন মাইনাস, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এটা হচ্ছে আমাদের কি প্রথম স্টেপ, বোঝা গেছে? ওকে, আচ্ছা, ভেরি গুড। এখন একটা কাজ করতে হবে, প্রথম স্টেপে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি পুরো জিনিসটা আবার লিখি, অর্থাৎ এই পুরো জিনিসটা লিখি। এটা লিখবো না আমরা এই ছোটটা লিখি, বেশি বড়টা লিখবো না। আমরা একটা কাজ করি, এটা লেখা, এটা মুছে দেওয়ার রিজন, মুছে দিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, সরি। আচ্ছা দেখো CS3 CS2, স্যার আপনি শুধু সরি সরি বলেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি যে এখানে এটা কি অ্যালকিন না? এখানের মধ্যে যে উপরে যে পাইলটনটা আছে, উপরে কিন্তু পাইবনের মধ্যে পাইলটন কয়টা? দুইটা। এই পাইলটনগুলো ডান্স করতে পারে, সে এদিকেও ডান্স করতে পারে, ডান্স করে করে এদিকে যেতে পারে, সে আবার এদিকে যেতে পারে, এটা তার ধর্ম। সে ডান্স করতে পারে, সে দুই দিকে ডান্স করতে পারে, সে ডান্স করে সে এদিকে আসতে পারে, আবার সে এদিকেও আসতে পারে। যদি এদিকে আসে, ধরো যদি এদিকে আসে, কোন দিকে কি বললাম দেখো, আমি সাপোজ ধরো সে ডান্স করে সে এদিকে আসছে, ডান পাশে আসছে, ডান পাশে আসা মানে সেটা মাইনাস, আর এখান থেকে চলে গেছে মানে সেটা পজিটিভ। এটা পজিটিভ কেন হয়েছে? কেন পজিটিভ হয়েছে? দেখো এখানে কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে এটা, এবং এখানে আমি একটা জিনিস লিখি নাই, এটা এভাবে লেখা উচিত। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে ওইটা। যেমন ধরো আরেকটা কি হতে পারে, সে বাম দিকেও ডান্স করতে পারে, সো বাম দিকে ডান্স করলে আরেকটা হতে পারে কি, সে বাম দিকেও ডান্স করতে পারে, বাম দিকে ডান্স করলে সে এরকম হবে মাইনাস, আর এরকম হবে প্লাস, মানে যে কোনো একদিকে শিফট হতে পারে। সাপোজ ধরো সে ডান দিকেও শিফট হতে পারে, সে বাম দিকে, আমি ধরে নিলাম সে এদিকে এদিকে শিফট হলো। এখন খেয়াল করে দেখো, এই পর্যায়ে এসে H প্লাসটা আসবে এবং এখানে H প্লাসটা আসবে। তুমি বলতে পারো স্যার H প্লাস তো দুইটা ছিল, সমস্যা না, আমি কিন্তু 2 মোল দিলাম। এখন কি হচ্ছে দেখো, H প্লাসটা যাবে কার কাছে? এখানে যাবে কার কাছে? সে যাবে মাইনাসের কাছে, আর এখানে যাবে সেই কার কাছে? মাইনাসের কাছে। সো মিলে কি হচ্ছে দেখো, CH3, এখানে হাইড্রোজেনের সাথে যদি যোগ করো CH, এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক সেম ভাবে আরেকটা দেখো, CH3, হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সবাই লিখতে থাকেন কষ্ট করে। একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো এখন এটা মুছে দিচ্ছি। সো এখন আমরা কি লিখবো দেখো, আমরা লিখবো অপ্রতিসম অ্যালকিনের কি লিখবো দেখো, অপ্রতিসম অ্যালকিনের পাইলেট্রন ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে
অপরিসম অ্যালকিনের সাথে পাইলেট্রন ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে, দেখো অপরিসম অ্যালকিনের সাথে কি পাইলেট্রন, অপরিসম অ্যালকিনের সাথে পাইলেট্রন না, অপরিসম অ্যালকিনের সাথে পাইলেট্রন, অপরিসম অ্যালকিনের পাইলেট্রন হবে, সরি এটা মিস্টেক হয়েছে। অপরিসম অ্যালকিনের পাইলেট্রন ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অধিক স্থিতিশীল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং ওকে কম স্থিতিশীল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমরা এখন এটা মুছে দিচ্ছি, পুরোটা মুছে দিব এখন। ওকে, ফার্স্ট স্টেপ আমাদের শেষ। এখন আমরা দেখব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি বলা হচ্ছে একটু দেখি। স্টেপ নাম্বার 2 তে আমরা যেটা পেয়েছিলাম, স্টেপ নাম্বার 1 এ আমরা যে যৌগগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে আমরা এখন লেখা স্টার্ট করব। কিভাবে দেখো, CH3 CH3 আমরা এটা পেয়েছিলাম একটা, তাই না? আমরা আরেকটা পেয়েছিলাম এটা CH3 CH2 পজিটিভ চার্জ, তাই না? আমরা এটা পেয়েছিলাম। পাওয়ার পরে আমরা এখানে দিয়েছিলাম ব্রোমিন, বলতে আমরা ব্রোমিন দিব, কারণ ব্রোমিন পেয়েছিলাম। ঠিক সেম ভাবে আবার ব্রোমিন মাইনাস আয়নটা দিব। ওকে, এখন এই ব্রোমিন মাইনাস আয়নটা এটা প্লাস মাইনাসের সাথে অ্যাটাক করবে আর এটা প্লাস মাইনাসের সাথে অ্যাটাক করবে। সো মিলে কি হচ্ছে দেখো, CH3 উপরে যাবে ব্রোমিন আর এরপরে যাচ্ছে CH2 যাবে ব্রোমিন। আচ্ছা, সো এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। আর এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। কিন্তু একটার পরিমাণ 90%, একটার পরিমাণ 10% কেন? আমাদের কোশ্চেন ছিল এটাই যে একটা পরিমাণ 90% আবার একটা পরিমাণ 10% কেন, সেটাই ছিল, তাই না? আচ্ছা, তো তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা স্টেপ 2 এর ব্যাখ্যাটা লিখবো। সেটা হচ্ছে কি, যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর ফার্স্টে ব্যাখ্যাটা লিখে ফেলি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইল, আমরা নীল কালি দিয়ে লিখতেছি নিউক্লিওফাইলটা। নিউক্লিওফাইল ব্রোমাইড আয়নের সাথে, নিউক্লিওফাইল কোন আয়ন? ব্রোমিন আয়নের সাথে, যেটাকে বলে ব্রোমাইড আয়নের সাথে যুক্ত হয়ে যথাক্রমে 2 ব্রোমো, আশা করি এটা দেখা যাচ্ছে 2 ব্রোমোটা। ওকে, 2 ব্রোমোপ্রোপেন এবং 1 ব্রোমোপ্রোপেন যথাক্রমে 2 ব্রোমোপ্রোপেন এবং 1 ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। ওকে, আচ্ছা, যেখানে 2 ব্রোমোপ্রোপেনের পরিমাণ
90%। 1 ব্রোমো প্রোপেনের পরিমাণ আশা করি ক্লিয়ার। ওকে, এখন উৎপাদের পরিমাণ ভিন্ন হওয়ার কারণটা কি? এখন তাদের পরিমাণ ভিন্ন কারণ আমরা জানি কার্বোক্যাটায়ন ক্রম এর স্থায়িত্ব কার্বোক্যাটায়নের ক্রমের স্থায়িত্ব কত? 3 ডিগ্রি is greater than 2 ডিগ্রি is greater than 1 ডিগ্রি। অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল, 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, এটা হচ্ছে তাদের স্থায়িত্ব। অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল, আবার 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, অর্থাৎ বেশি স্থায়িত্ব। যার কারণে উপরোক্ত যৌগদ্বয়ের মধ্যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ওইটা না, যার কারণে উপরোক্ত যৌগদ্বয়ে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা অধিক স্থিতিশীল বলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা অধিক স্থিতিশীল বলে প্রায় উৎপাদ হিসেবে প্রায় সবটাই প্রায় সবটাই 2-ব্রোমো-প্রোপেন উৎপন্ন করে। যার কারণে 2-ব্রোমো-প্রোপেনের পরিমাণ 90% আর 1-ব্রোমো-প্রোপেনের পরিমাণ 10%। এটা একটাই কারণ হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে বেশি স্টেবল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা। অর্থাৎ আমরা বলতে পারি উৎপাদের পরিমাণ ভিন্ন হওয়ার রিজন হচ্ছে একটাই, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা অধিক স্থিতিশীল বলে উৎপাদ হিসেবে প্রায় সবটাই 2-ব্রোমো-প্রোপেন উৎপন্ন করে। কারণ এই যৌগ যেটা আসছে সেটা আসছে মেইনলি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, আর এই যৌগ যেটা আসছে সেটা মেইনলি আসছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে। আর সবচেয়ে বেশি স্টেবলের পরিমাণ কোথায় বেশি? 2 ডিগ্রিতে। কার থেকে বেশি? 1 ডিগ্রির তুলনায়। কারণ আমরা একটা জিনিসকে স্টেবল কখন বলি? যখন তার কাছে অনেক কিছু আছে, বেশি পরিমাণ আছে, তাকে বলা হচ্ছে স্টেবল। তো 2 ডিগ্রি কেন স্টেবল? কারণ তার কাছে বেশি পরিমাণ আছে। সো 2-ব্রোমো-প্রোপেনের পরিমাণ 90%, এক্সপেরিমেন্ট করে দেখা যাচ্ছে তার পরিমাণ 90%, এর পরিমাণ হচ্ছে 10%। সো আমরা বলতে পারি 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অপেক্ষা অধিক স্থিতিশীল বলে প্রায় উৎপাদ হিসেবে সবটাই 2-ব্রোমো-প্রোপেন উৎপন্ন করে। সো এটা পরীক্ষায় আসা প্রশ্ন, বোর্ড পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, তো আমরা এখানে শেষ করছি, আমাদের লেকচার নাম্বার 21 এখানেই শেষ। আশা করি সবার ভালো লেগেছে। লেকচার নাম্বার 22 এর জন্য ওয়েট করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ওজনীকরণ। তো নেক্সট ক্লাসে আমরা ওজনীকরণ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।